ভাই আপনি আসলে কোন দল করেন? জয় বাংলা, জিতবে এবার দানের শীষ, দাড়ি পাল্লায় ভোট দিস। तो चलिए शुरू करते हैं। अरे सर्वनाश। लेकिन ये साला कर क्या रहा है? পাদ্রির ফুতার নাম সুলতান গা বিজয় হইলে বিজয় তুই তো কোনো প্রতিদ্বন্দ্বিতার তালিকার মধ্যে তুই নাম না, তুই সর্বোচ্চ যায় 50টা ভোট পাইবি। শেখ হাসিনার আমলেও আমাদেরকে এতটা সাইবার হ্যারাসমেন্ট করা হয়নি, এটা অকপটে স্বীকার করেছে, এখনও করছে। শেখ হাসিনার আমলেও আমাদের এইভাবে সাইবার হ্যারাসমেন্ট করা হয়নি। এখন বুঝতে পারছি কোনো একটা দলকে কেন নিষিদ্ধ করে রাখা হচ্ছে। আমি আজ থেকে 14 মাস আগে সাবধান করেছিলাম, চাঁদাবাজির ফল ভালো হবে না। রমিন ফারানা খায়া দিছে। আওয়াজ 17 বছরে যদি একটুও থাকতো তাইলে আর এত লম্বা সময় শেখ হাসিনা থাকতো। সুতরাং আপনারা আমাকে ভোট দেবেন চাঁদাবাজি, মামলাবাজি, মামলা বাণিজ্য, জমি দখল, দোকান দখল, ব্যবসা দখল, এই সব কিছুকে না বলার জন্য। আমি স্পষ্টভাবে বলতে চাই, যদি আওয়ামী লীগের কেউ থাকেন এবং সনাতনী ধর্মের যারা রয়েছেন, আগামীতে যদি ধানের শীষে ভোট দিয়ে আপনারা যদি বিএনপিকে এই দেশ পরিচালনার সুযোগ না দেন, আমি জিন্না পবিত্র বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না। আমি ইউরো মহোদয়কে অনুরোধ করব যে প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার আগে বিএনপির সাথে আলাপ করে, অর্থাৎ আমাদের দানের শীষের পক্ষে আপনাদের সাথে সমন্বয় সাধন করবেন এবং থানাতেও একইভাবে সমন্বয় সাধন করবেন। এটা আপনি কি কোন? আওয়ামী লীগের আমার মা বোনেরাও আছে এখানে, তাই না? কারা আওয়ামী লীগ করে, কারা আওয়ামী লীগে ভোট দেয় তোমরা জানো। ওরাকে যা বলবে যে খবরদার পদের সাথে মিশে, বলছে আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ দল হয়ে গেছে, থাকলে তোরা আওয়ামী লীগকে ভোট দিতে আমরা কিছু বলতাম না। জামাতকে কখনো ভোট দিস না, আওয়ামী লীগকে আমাদেরকে ভোট দে, আমরা তোদেরকেও হারুন ভাইকে বলে তোদের সবাইকে ফ্যামিলি কাট করে দেবো। টাকা আসবে কোত্থেকে? টাকাটা যে দিবে ওই টাকাটা আয় হবে কোত্থেকে? মাহবুবুল আলম বাংলাদেশ জামায়াতে ইসলাম ওনার এই মনোনয়ন পত্রটি অবৈধ ঘোষণা করলাম। কথা বলার সুযোগ দিবেন না আপনি? এটা আচ্ছা, আমি অবৈধ ঘোষণা করলাম। এরপরে আমার মনে হয় যে আমাদের আপিল অথরিটি আছে, আমি বলি এরপরে আপনাদের আসলে আমরা আন্তরিক, আপনারা দেখবেন যে প্রশাসন, আমি প্রথমে বলেছি যে আমরা আপনাদের সবার প্রতি আন্তরিক এবং আন্তরিকতার কারণে কিন্তু আমরা এটা সময়টা দিয়েছি, আমরা যাচাই করেছি। আপনারা যদি এসে যান আপিল অথরিটিতে, আমার মনে হয় সেটা সবচেয়ে ভালো হবে। দর্শক শ্রোতা, আপনারা দেখলেন ডিসি সে এখানে জামাত ইসলামের যে মনোনীত প্রার্থী, তার প্রার্থীতা বাতিল করে সে এখান থেকে উঠে যাচ্ছে। কিন্তু ওইখানে কথা ছিল যে আপনি প্রত্যেকটা কথা আগে শুনবেন মনোযোগ সহকারে, কিন্তু সে না শুনে উঠে যাচ্ছে। কারণ কি? কারণ সে বলতেছে যে আপনার মনোনয়নটা বাতিল করা হয়েছে, কিন্তু সকল ডকুমেন্টগুলি থাকা সত্ত্বেও সে তার কথা শুনতেছে না। একবার চিন্তা করতে পারেন কত বড় ডেঞ্জারাস বিষয়। নথিপত্র না দেখায় জামাতের প্রার্থীরে তারা বাতিল ঘোষণা করে দিছে। কেন বাতিল ঘোষণা করছে? কারণ জামাত যদি ক্ষমতায় আইয়ে তারা কোনো কারাপশন করতে পারবো না, তারা দুর্নীতি, চিন্তায়, সাদাবাজি তারা করতে পারবো না। এই কারণে তারা পরিকল্পনা করছে তারা যে জামাত ইসলামরা কিভাবে দমায় রাখা যায়। আজকে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ তুলিছে। এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে
এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই। প্রশাসন আমাদের কাছে মনে হয় একটা বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে। প্রশাসন তো বিএনপির দিকে সাইড নিতেছে। এখন কথা হইতেছে বাংলাদেশের মানুষ ভোট দিয়া তার নেতা নির্বাচন করতে পারবে কি? এই যে নির্বাচন হইতে যাচ্ছে, এই নির্বাচন কোনো ব্যক্তি বাছাইয়ের নির্বাচন না, কোনো দল বাছাইয়ের নির্বাচনও না। এই নির্বাচন একটা বন্দোবস্ত বাছাইয়ের নির্বাচন। সুরভিকে ফাঁসিয়ে দেওয়া সেই সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় হাতে নাতে ধরা পড়লো জনগণের হাতে। দেখেন ভিডিও করতেছে আমাদের সাইদ ভাই, উনার ভিডিও আমার কাছে আছে, উনি আমাদেরকে আপোষ করতে বলছিল, সেটা ভিডিও পোস্ট হবে যে এই মেয়েটাকে ফাঁসিয়ে দাও, এই মেয়েকে ফাঁসিয়ে দিলে তোমরা বেঁচে যাওয়া। সব লোক আছে আমাদের কাছে। এই যে এখন কল দিচ্ছে প্রধান উপদেষ্টার কাছে, সে নাকি প্রধান উপদেষ্টা খুব কাছের লোক, উপদেষ্টার কাছের লোক। এই যে দেখেন, এই যে তার বাবা হচ্ছে তার ছেলে ধর্ষণ করতে আসছে, সে বলে এই মেয়েকে প্রতিদার। হ্যাঁ, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই যে দেখেন, দেখছেন, এই দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে সাংবাদিক অবস্থা। যে সন্তান বাবার সামনে বলতে পারে হ্যাঁ আমি করছি, আমি দর্শন করছি, তাহলে এখানে আর তথ্য প্রমাণের কি দরকার? সুতরাং একে অতি দ্রুত আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হোক, সে কি ধরনের সাংবাদিক। ও ভাই আসিফ নজরুল চাচা, একটা কথা জিগাইতাম। ওই যে সাংবাদিক যে হালার তালা সুরভিকে ফাঁসাইছে, যে মেয়ে মনে করেন যে বয়সে 50,000 টাকার বান্ডিল একসাথে দেখে নাই, তাকে 50 কোটি টাকার চাঁদাবাজির মামলা দিয়ে জিও হাজত খাটাইলো। এখন ওই হালার তালার সাংবাদিককে কি আপনি দেখবেন না আমরা জনগণ দেখবো? আপনি তো আবার মাঝে মাঝে ফেসবুকে ফুস দিয়ে মানুষকে সতর্ক করেন, সেই জন্য জিজ্ঞেস করতেছি। আবার বলবেন আমাকে তো কেউ জিজ্ঞেস করে নাই। 24 ডিসেম্বর মধ্যরাত গাজীপুরের টঙ্গী এলাকায় যৌথ বাহিনী ঘিরে ফেলে জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভির বাড়ি। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কিছু গণমাধ্যম কর্মীও সেখানে হাজির হন। একরকম সিনেমেটিক কায়দায় ঘুমন্ত সুরভিকে বেডরুম থেকে আটক করে উঠিয়ে নিয়ে আসে যৌথ বাহিনী। পরে ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও সংগঠিত প্রতারণার অভিযোগে আলোচিত এই জুলাই যোদ্ধাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। উনি উঠতেছে না কেন? ওনারা উঠায় নিয়ে আসেন। মেয়েটি বসেছিল, সামনে পুলিশ দাঁড়ানো, পাশে থেকে আরেকজন পুলিশ বলতেছে উঠায় নিয়ে আসো। মেয়েটা হতভম্ব হয়েছিল আসলে। আর ঘরের দৃশ্য দেখে যেটা মনে হয়েছে আমার কাছে, মধ্যবিত্ত একটা পরিবার, পুরনো মশারি, পুরনো বিছানা, ছোট্ট ঘর। এমন ঘরেই আমি ছিলাম, আমিও এমন ঘরে ছিলাম। খুব পরিচিত একটা সংসার আমার কাছে। কেউ বলতেছে যে একজন সাংবাদিকের কুনজরে পড়ছিল মেয়েটি। মেয়েটি যেখানেই যাইতো সেখানেই ওই সাংবাদিকটা যায় বলতো যে আমি সাংবাদিক, খুব বড় পত্রিকার সাথে জড়িত, আমার সাথে বড় বড় উপদেষ্টাদের ছবি আছে, আমি তোমার নেত্রী বানায়া দেবো, তুমি আমার সঙ্গে কক্সবাজার চলো। বাহিরের দৃষ্টি থেকে যেটা বুঝতে পারি, ওই মশারি আর ওই বিছানার চাদর আর ওই মধ্যবিত্তের সংসারটা দেখে যেটুক বুঝি, ওই মেয়ের কাছে 50,000 টাকা আছে কিনা আমার সন্দেহ। মেয়েটিকে যখন ধরে ওই পুলিশের গাড়িতে উঠাচ্ছিল, মেয়েটা চিৎকার করে বলতেছিল, মা মা, ওই ফারুক আমার কাছে টাকা ঘুষ চাইছে, আমি দিতে পারি নাই দেখে আমাকে রিমান্ডে নিছে। আর এটা তদন্ত ছাড়া রিমান্ড, কেন আমাকে রিমান্ডে নিতেছে? মেয়েটা চিৎকার করতেছিল। এভাবেই কি চলতে থাকবে? এটাই কি চলতে থাকবে? না, এটা চলতে পারে না, থামাতে হবে।